আসসালামু আলাইকুম। এমআরআই কেমিস্ট্রি ক্লাব কর্তৃক আয়োজিত দ্বিতীয় বুক রিডিং ইভেন্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদুজ্জামান রবিন, সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান চতুর্থ বর্ষের রসায়ন বিভাগে অধ্যয়নরত। আজকে আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রচিত আলকেমিতি বইয়ের পাশ্চাত্যের প্রাচীন আলকেমিতি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। লাইভের শুরুতেই আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক রাশেদুল ইসলাম স্যারকে অভিনন্দন জানাই আমাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আশা রাখছি শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। শুরু করা যাক। 1100 খ্রিস্টাব্দের পর ইউরোপীয়রা জানতে পারল যে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের দিক থেকে অনেকটা উন্নত। তখন থেকে ইউরোপীয় জ্ঞানান্বেষীরা মুসলমানদের দেশ পরিভ্রমণ করতে থাকেন। 902 থেকে 1091 খ্রিস্টাব্দ পর্যন্ত সিসিলি ছিল মুসলমানদের দখলে। অনুবাদকদের মধ্যে রবার্ট চেস্টার ছিলেন প্রাচীনদের মধ্যে অন্যতম। তিনি রুইল্যান্ডের ক্যাটনের অধিবাসী ছিলেন। তার নামের সঙ্গে যে চেস্টার রয়েছে তার সম্ভবত সেখানকার স্কুলে পড়ার জন্য। তিনি এবং তার বন্ধু হেরম্যান দি ডালসেটিয়ান এব্রোর কাছে স্পেনে বসবাস করতেন। আলকেমিতি এবং জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করতেন। স্পেনে পিটার দি জেনারেবল এবং অ্যাবট অফ ক্লুনি তাদের সঙ্গে দেখা করেছিলেন এবং কোরআনকে ল্যাটিন অনুবাদের জন্য রাজি করিয়েছিলেন। 2 বছরের মধ্যে অনুবাদ সম্পন্ন হয়। রবার্ট এবার আলকেমিও পুস্তক অনুবাদে মনোনিবেশ করেন। দি বুক অফ কম্পোজিশন অফ আলকেমি গ্রন্থটি আরবি থেকে ল্যাটিন অনুবাদ করেন এবং গ্রন্থটি শেষ হয়েছিল 11 ফেব্রুয়ারি 1144 খ্রিস্টাব্দে। কম্পোজিশন অফ আলকেমিতির প্রধান বৈশিষ্ট্য হলো যে এতে খালিদ ইবনে ওয়ালিদ এবং তার শিক্ষক মরিনুস সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। রবার্ট লন্ডনে 2 বার প্রত্যাবর্তন করেন, প্রথমবার 1147 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়বার হচ্ছে 1150 খ্রিস্টাব্দে। আলকেমিতির কাজ ছাড়াও তিনি বিখ্যাত মুসলিম গাণিতিক আল খারিজমির আলজাবরা অনুবাদ করেন। আরেকজন ইংরেজ পণ্ডিত তিনি রবার্টের একই সময়ে কর্মরত ছিলেন। তিনি ছিলেন বার্থের এডেলার্ড। তার কার্যকাল ছিল 1116 থেকে 1142 সাল পর্যন্ত। লন্ডন থেকে তুরস্কে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং ইংল্যান্ড ফিরবার আগে ইটালি, সিসিলি, এশিয়ার মাইনর এবং আফ্রিকা পরিভ্রমণ করেন। গেরালড অফ ক্রমেনো ছিলেন সবচাইতে বড় অনুবাদক। 1117 খ্রিস্টাব্দের দিকে তার জন্ম হয় এবং লোমান্ডির ক্রমানাতে তার মৃত্যু হয় 1187 খ্রিস্টাব্দে। আর্ক বিশপ রেমো মহাবিদ্যালয়টি তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয়। আর্ক বিশপ রেমো মহাবিদ্যালয় স্থাপন করেন 1126 থেকে 1151 খ্রিস্টাব্দের সময়। চতুর্থ আলফোমাসো 1105 খ্রিস্টাব্দে টলেন্ডোকে মুরোদের কাছ থেকে পুনঃ দখল করে নেয় এবং ক্যাস্টাইলের রাজধানীতে পরিণত করেন। গেরালড অফ ক্রমানো ছিলেন একজন দক্ষ ভাষাবিদ। গেরালড সর্বমোট 76টি গ্রন্থর কম গ্রন্থ অনুবাদ করেননি। তার মধ্যে ইবনে সিনার ক্যানন অফ মেডিসিনের মতো বড় বড় গ্রন্থ উল্লেখযোগ্য ছিল। গেরালড বিশ্বের সেরা দার্শনিকদের পাদদেশে শিক্ষা গ্রহণ করেন এবং সেজন্য তিনি স্পেন চলে যান। সেখান থেকে মূল্যবান গ্রন্থাবলী নিয়ে ইংল্যান্ডে ফিরে আসেন এবং যে গ্রন্থাবলীর উপর ভিত্তি করে তিনি তার নিজস্ব দর্শন দাঁড় করান। আরও 2 জন তার সঙ্গে উল্লেখযোগ্য ছিলেন। সেই 2 জনের মধ্যে একজন হচ্ছেন একজন ইংরেজ, তার নাম হচ্ছে রজার হিয়ারফোর্ড, এবং অন্যজন ছিলেন একজন জ্ঞানী ইহুদি যার নাম হচ্ছে মাইমন ইডিস। আলবার্টস ম্যাকজাস এবং রজার বেকন আলোচনার পূর্বে 2 জন সংকলক সম্বন্ধে মুসলমানদের কাছ থেকে সংগৃহীত বিদ্যার সংকলন এবং পরিবেশনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তারা হলেন ডিন সেটন বুভে এবং বার্থলোমিউ। বার্থলোমিউ ছিলেন ইংরেজ এবং ফ্রান্সিসকান ত্রয়োদশ শতকের প্রথমার্ধে তিনি অক্সফোর্ডে পড়াশোনা করেন এবং 1230 খ্রিস্টাব্দে
তিনি প্যারিসের বাইবেলের ওপর বক্তৃতা প্রদান করেন। বার্থমিওর সবচাইতে প্রধান বইটির নাম হচ্ছে দি প্রপার্টিস অফ থিংস। বইটিতে লেখা হয়েছিল ঠিক এনসাইক্লোপিডিয়ার মতন করে। দি প্রপার্টিস অফ থিংস বইটি ফ্রান্সের পঞ্চম চার্লস 1732 খ্রিস্টাব্দে অনুবাদ করার নির্দেশ দেন। বইটি রচিত হয়েছিল ল্যাটিন ভাষায়। 1397 খ্রিস্টাব্দে বইটি ইংরেজিতে সংকলন করা হয়। রসায়নের বিভিন্ন বিষয়ে লেখার ব্যাপারে বার্থমিউ বিশেষত ইবনে সিনার ওপর নির্ভর করেছেন। ভিনসেন্ট দ্য বুবে ছিলেন একজন ডোমিনিকান। এসিয়েন্সের কাছে বুভের সন্ন্যাসীর মতো 7 বছর জীবন অতিবাহিত করেছিলেন। তিনি নবম লুইয়ের গ্রন্থাগারিক পরিবারের একজন পুরোহিত ছিলেন এবং রাজার দুই ছেলের শিক্ষক ছিলেন। তিনি স্কেকুলাস মেয়াস এবং গ্রেট মিরর নামে 2টি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি 3 ভাগে বিভক্ত ছিল। সেগুলো ছিল মিরর অফ ড্রগাট্রিন, মিরর অফ হিস্ট্রি এবং মিরর অফ নেচার। আলবার্ট ম্যাগনাস কাউন্ট অফ বোলস্টার্ড স্থবিয়ার লাইঙ্গেনের 1193 খ্রিস্টাব্দে অথবা 1206 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1230 খ্রিস্টাব্দে তিনি পাদুয়া ডোমিনিকান অর্ডারে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যে অধ্যয়ন প্রতিভা সম্পন্ন ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিতি লাভ করান। সাধারণত তাকে ডক্টর ইউনিভার্সাল বলে ডাকা হতো। নিন্দুকেরা তাকে এরিস্টটলের বানর বা অ্যাপ অফ এরিস্টটল বলে ডাকত। 1228 থেকে 45 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি ফিবুর্গ, বেটিসবন, স্টাংবর্ন এবং কলতে শিক্ষকতা করেন। 1245 থেকে 48 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্যারিসে শিক্ষকতা করেন এবং দার্শনিক গ্রন্থাবলী নিজের আয়ত্তে নিয়ে আসেন বা সংকলন করেন। 1254 থেকে 57 সালের পর্যন্ত তিনি তার অর্ডারের প্রভিন্সিয়াল ছিলেন। 1260 থেকে 62 সাল অবধি তিনি বার্ট সবনের বিশপ ছিলেন। আলবার্টস ম্যাগনাসের জৈনক সমসাময়িক বলেছেন যে তিনি জার্মান বিশপের জীবনকে সাময়িক বলে মনে করতেন। 1280 খ্রিস্টাব্দের 15 নভেম্বর কিলোতে তিনি তার দেহত্যাগ করেন এবং তিনি তার দেহত্যাগ করার পূর্বেই 3 বছর পূর্বে তার বুদ্ধিজীবী জীবনের পরিসমাপ্তি ঘটে। আলবার্টস ম্যাগনাস ছিলেন একজন বিশিষ্ট ধার্মিক ব্যক্তি। তিনি অত্যন্ত দক্ষ একজন উদ্ভিদবিদ ছিলেন। আলবার্টস ম্যাগনাস দি লিটল বুক অফ আলকেমিতে উল্লেখ করেছেন যে তিনি ঈশ্বর প্রদত্ত বিদ্যা হিসেবে আলকেমি থেকে পেয়েছেন। 1350 খ্রিস্টাব্দে গ্রন্থটি রচনা করেন। আলকেমিতির 8টি নিয়ম মেনে চলতে 500 বছর পূর্বে জাবির নিয়মটিকে মেনে চলার জন্য সবাইকে পরামর্শ দিয়েছেন। রজার বেকন সমারসেটের ইলচেস্টারে সম্ভবত 1214 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। লিসকনের বিশপ রবার্ট গ্রেসেটের কাছে তিনি গ্রিক ভাষা শিখেন। রজার বেকন এর পরিবারটি 3য় হেনরি এবং ব্যারনদের মধ্যকার যুদ্ধের রাজার পক্ষ সমর্থন করে নিঃস্ব হয়ে যায়। সম্ভবত গ্রাসেটেসর প্রভাব 1247 খ্রিস্টাব্দে তিনি ফ্রান্সিসকান অর্ডারে যোগ দেন। 1234 থেকে 1250 পর্যন্ত প্যারিসে অধ্যয়ন করেন এবং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন। রজার বেকন তিনি তার শিক্ষক হিসেবে পছন্দ করেন সবচেয়ে নম্র এবং সেই সময়কার সবচেয়ে বিশ্বাসী ব্যক্তি। তার নাম পেট্রাস প্যারাগ্রিনাস। পেট্রাস রসায়ন, গণিত এবং ভূগোল বিজ্ঞানে পারদর্শী ছিলেন। 1250 থেকে 57 সাল পর্যন্ত সময়ের অধিকাংশ রজার বেকন অক্সফোর্ডে ব্যয় করেন। তার কর্তৃপক্ষের সমালোচনা, মুক্ত চিন্তা এবং ঝগড়াটে প্রকৃতি তার ঊর্ধ্বতনদের কাছে তার প্রতি একটি সংঘাতের সৃষ্টি করে এবং তিনি প্যারিসে 14 বছর নিজেকে আবদ্ধ রাখেন। 1292 খ্রিস্টাব্দে তিনি মুক্তি পান এবং অক্সফোর্ডে চলে আসেন। 1267 খ্রিস্টাব্দে বেকন তার অপারিস্টারটিয়াসে লেখেন,
অপারস্টারটিয়াস লেখেন, বইটি লেখেন। বেকন দুই ধরনের আলকেমিতি বর্ণনা করেছেন, একটি হচ্ছে কাল্পনিক আলকেমিতি, অন্যটি হচ্ছে ব্যবহারিক আলকেমিতি। বেকন এরিস্টটলের প্রথম ম্যাটার তত্ত্বের কিছুটা বিস্তার ঘটান এবং চার মৌলিক পদার্থের তত্ত্বের বিস্তর ব্যবহার করেন। 1235 খ্রিস্টাব্দে ভ্যালেন্সিয়ার কাছে আর্নল্ড অফ ভিলানোভার জন্ম হয়। তিনি অর্থশাস্ত্র অধ্যয়ন করবার জন্য স্পেন চলে যান। তিনি এই গ্রন্থগুলি বার্সেলোনা, বোলোয়ানা, নেপলস, রোম এবং ভ্যালেন্সিয়া রচনা করেন। 1285 খ্রিস্টাব্দে তিনি মৃত্যু পথযাত্রী আরাগনের রাজা তৃতীয় পিটারকে চিকিৎসার জন্য আমন্ত্রিত হন। আরাগনের দ্বিতীয় ম্যামসের আদেশক্রমে 1299 খ্রিস্টাব্দে এক কূটনৈতিক মিশনে তিনি যখন প্যারিসে যাচ্ছিলেন, তখন গির্জা বিপত্তিদের প্রিয়পাত্রের হাতে তিনি বন্দী হন। ফ্রান্সের রাজার কাছে এবং পোপ অষ্টম বনিফেসের কাছে প্রবল আপত্তি জানানো সত্ত্বেও তাকে প্যারিস ত্যাগ করবার কোনো অনুমতি দেওয়া হয়নি। 1301 খ্রিস্টাব্দে সে ব্যবস্থার অবসান হয় এবং তিনি জেনোয়ার চলে আসেন। সম্রাট বনিফেস পাথরি রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং আনফোল্ডের চিকিৎসার তিনি ভালো হয়ে ওঠেন। সম্রাট বনিফেস উপহার হিসেবে তাকে মুক্ত করেন এবং অ্যানাগনির দুর্গ তাকে উপহার দেন। ভাগ্যর পরিহাসে এখানেই পোপ বন্দী হন এবং মৃত্যু হয় তার। তাকে বন্দী করেছিল ফিলিপ দি ফেয়ারের লোকজন। 1303 খ্রিস্টাব্দে বেনিফেসের মৃত্যুর পর আর্নল্ড মার্সিলেসে এবং পরে বার্সেলোনায় চলে আসেন। বার্সেলোনায় আসার পর 1305 খ্রিস্টাব্দে তিনি একটি উইল করে যান, যাতে তার নিজস্ব গ্রন্থাগার, দান খয়রাত এবং তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সম্পর্কে লেখা হয়েছে। উইলের পর তিনি আরও 6 বছর বেঁচে ছিলেন। নেপলসের রেমন লালির সঙ্গে তার দেখা হয়। জাহাজে করে নেপলস থেকে জেনোয়ার যাবার পথে 1311 খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে। আর্নল্ড অষ্টম বেনিফেসের পাথরের চিকিৎসায় তিনি সিল মাছকে সিংহের মতো ব্যবহার করেন এবং তিনি সিল মাছ এবং অন্যান্য মাদুলির ওপর বেশ কিছু গ্রন্থ রচনা করেন। আর্নল্ড আলকেমিতির সবচেয়ে বড় গ্রন্থগুলি হলো দি ট্রেজার অফ ট্রেজার্স, রোজারি অফ দি ফিলোসফার্স অ্যান্ড গ্রেটেস্ট সিক্রেট অফ অল সিক্রেট। বইগুলো দুই ভাগে বিভক্ত ছিল, একটি হচ্ছে তাত্ত্বিক এবং অন্যটি হচ্ছে ব্যবহারিক। রমন লালি ছিলেন আরেকজন ক্যাটালান দার্শনিক এবং মজুদদের পাদ্রী। রমন লালি এক সময়ে তিনি রাজা প্রথম জেমসের পুত্রের শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। রমন লালি উত্তর আফ্রিকার সর্বমোট 3 বার ভ্রমণ করেন এবং শেষবার তাকে ঢিল ছুঁড়ে মেরে হত্যা করা হয়। রমন লালি টাওয়ার অফ লন্ডনে ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ডের তুর্কিদের বিরুদ্ধে ক্রুসেডের খরচ বাবদ প্রায় 22 টন দস্তা ধাতুকে স্বর্ণে রূপান্তর করেন, সস্তা ধাতুকে স্বর্ণে রূপান্তর করেন। এই ঘটনার সঙ্গে জন ক্রোনারের নাম সংযুক্ত হয়। জন ক্রোনার ছিলেন ওয়েস্টমিনিস্টারের মহন্ত। ক্রোনারের শিল্পকলার 30 বছর ধরে যে গ্রন্থগুলো পড়েছেন তা থেকে যা শিক্ষা পেয়েছেন তা ব্যবহারিকভাবে দেখাবার চেষ্টা করেছেন। ঈশ্বরের আশীর্বাদে তিনি ইতালিতে চলে আসেন এবং সেখান থেকে রেমন লালির সঙ্গে তা দেখা হয়। ইংল্যান্ডের রেমন লালি হ্যানারের গৃহে প্রায় 2 বছর অবস্থান করেন এবং ক্রোনারকে গুপ্তবিদ্যা শিক্ষা দেন। 1647 খ্রিস্টাব্দে নুরেনবুর্গে হফম্যান নামীয় জৈনক আলকেমিতির সম্রাট তৃতীয় ফার্ডিনান্ডের সামনে ধাতুর রূপান্তর ঘটান। 1848 খ্রিস্টাব্দে সম্রাট তৃতীয় ফার্ডিনান্ড আলকেমিতিতে আবার ডুবে যান। 1650 খ্রিস্টাব্দে রাইট হাউসেনের পাউডার দিয়ে সম্রাট তৃতীয় ফার্ডিনান্ড নিজেই একটি রূপান্তর সম্পাদন করেন। নতুন কাউন্ট রাইট হাউসেন 1658 খ্রিস্টাব্দে আবার তাকে দেখা যায়। বোহেমিয়াবাসী ওয়েনজেল রেইলার ধাতুর রূপান্তর সম্পাদন করেছিলেন।
1675 খ্রিস্টাব্দে তিনি ভিয়েনা পরিদর্শন করেন। সম্রাট প্রথম লিও পান্তের সঙ্গে তার সাক্ষাৎ হয়। প্রথম লিও পান্ত ছিলেন তৃতীয় ফার্ডিনান্ডের পুত্র। 2 বছর পরে তিনি আবার সম্রাটের করুণা লাভ করেন এবং আরও একটি ধাতু রূপান্তর সম্পাদন করেন। 1888 খ্রিস্টাব্দে ভিয়েনায় ইম্পেরিয়াল ক্যাবিনেট অফ কোয়েনে মুদ্রাটি সংরক্ষিত ছিল। স্পেসিফিক গ্র্যাভিটি ছিল 12.67, কিন্তু স্বর্ণের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 19.3। ক্রিস্টিয়ান উইলিয়ামস ক্রোনোম্যান নামে একজন আলকেমিতিবিদ ছিলেন, যিনি ছিলেন বাইরেউথের রাজসভার এক লোক। বাইরেউথের রাজসভার তিনি 1677 থেকে 1686 এই 10টি বছর অবস্থান করেন এবং সেখানে অবস্থানকালে তিনি পারদকে কিভাবে স্বর্ণে রূপান্তরিত করেছিলেন সেই বিষয়ে জানা যায়। মার্গারেট তাকে বিশ্বাস করতেন। ক্রোনারের মতো আরও একজন দুঃসাহসী ব্যক্তি ছিলেন, যার নাম হচ্ছে ডোমিনিকো ম্যানুয়েল কায়েতানো। গভর্নর কায়েতানোর দাবিতে বিশ্বাস করেন এবং তার কার্য সম্পাদন করার জন্য তাকে 60,000 ওডেন দেওয়া হয়। ইমানুয়েল ছিলেন স্পেনীয় নেদারল্যান্ডের গভর্নর। 1704 খ্রিস্টাব্দে কায়েতানো ভিয়েনায় চলে আসেন এবং কায়েতানো রাজা প্রথম ফ্রেডরিককে 60 দিনের মধ্যে প্রচুর পরিমাণ পরস্পর তৈরির প্রতিশ্রুতি দেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন। কায়েতানো বার্লিন থেকে পালিয়ে চলে গেলেন ফ্রাঙ্কফুর্ট আম মাইনে। কায়েতানো 1709 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ধাতুর পাতে মোড়া চমৎকার কুর্তায় সজ্জিত করে গ্রিন টি করা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কায়েতানোর মৃত্যুর কয়েক বছর পূর্বে গিতরর স্টেলে নামের একজন স্বর্ণকার লাইপজিগে বসবাস করতেন। 1705 খ্রিস্টাব্দে সুইডেনে এক চমকপ্রদ ঘটনা ঘটে। পেকুল নামে একজন সুইডিশ সেনাপতি রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা হয়। পোলিশ কর্মচারীর নাম ছিল লুম্বিনিস্কি আবার বিদ্যাটি রপ্ত করেন জৈনক কেরিস্থিসীয় যাজকের কাছ থেকে। জেরানেল হ্যামিল্টন নামক একজন ব্রিটিশ কর্মচারী তত্ত্বাবধানে তিনি কাজ শুরু করেন এবং একটি পদক তৈরি হয় যাতে লেখা ছিল ওয়ে ফন পেকুল রাসায়নিক প্রক্রিয়ায় স্টকহোমে 1706 খ্রিস্টাব্দে এই সৈন্যটি তৈরি হয়েছিল বলে মনে করা হয়। ডেলিসনে নামক একজন ব্যক্তি বাস করতেন ফ্রান্সে। 1710 খ্রিস্টাব্দে ডেলিসনকে লায়নে ডেকে পাঠানো হলো। মাস্টার অফ লায়ন্সের সামনে তিনি অজানা হলুদ বর্ণের তরলকে পাতিত করে সবাইকে তাক লাগিয়ে দিলেন। এরপর তিনি 2 ফুটা তরল নিয়ে তাতে সোলপিটার এবং ফিটকিরি দ্রাবিত করে 3 আউন্সের 2টি পিস্তল বুলেটের মধ্যে সেটি প্রয়োগ করেন। ডক্টর জে বেকারের সঙ্গে রসায়নবিদ মাত্রই পরিচয় আছে। তিনি ছিলেন প্রখ্যাত জার্মান রসায়নবিদ। 1675 খ্রিস্টাব্দে জুলাই মাসে ডক্টর জে বেকার সীসা থেকে পরম খাঁটি রৌপ্য তৈরি করেছিলেন বলে জানা যায়। এখন আসি প্রেটাস বোনার সম্পর্কে কিছু আলোচনা নিয়ে। তিনি 1330 সালের কাছাকাছি সময়ে দি নিউ পার্ল অব গ্রেট প্রাইম নাম দিয়ে একটি গ্রন্থ রচিত করেছিলেন। গ্রন্থটির রচয়িতা প্রেটাস বোনাস। 1894 খ্রিস্টাব্দে গ্রন্থটি ইংরেজিতে সংস্কৃত করেন A.E. ওয়েট। এই গ্রন্থে উল্লেখ করেন যে ধাতু রূপান্তরের গুপ্ত বিদ্যা যদিও এমন কিনা তা 1 ঘন্টায় শেখানো যেতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো তিনি নিজেও এ বিদ্যায় কখনো কার্যকর হতে পারেননি। বইটিতে যে মতবাদগুলো ছিল তার অংশত নিম্নরূপ: ধাতু একটি মিশ্র পদার্থ, কিন্তু আলকেমিবিদরা এর প্রকৃত গঠন সম্পর্কে জানে না এবং সেজন্য তারা এটি তৈরিও করতে পারে না। ধাতু তৈরিতে যে তাপ দিতে হয় তা আসে দুইটি উৎস থেকে। একটি হচ্ছে সূর্য থেকে চলে আসে এবং অন্যটি পৃথিবীর কেন্দ্রের তাপ।
এই তাপকে আলকেমিস্টবিদেরা কখনো অনুকরণ করতে পারেন না। প্রকৃতিতে অন্য ধাতু হতে স্বর্ণ উৎপন্ন হতে হাজার হাজার বছর সময়ের দরকার। বাহ্যিকভাবে তাপ দিয়ে প্রক্রিয়াতে কখনো ত্বরান্বিত করা সম্ভব নয়। বেশি তাপ দিলে ধাতু তৈরিতে বিঘ্নের সৃষ্টি হয়। তাছাড়া কাঁচ এবং মৃৎপাত্র ধরনের অভ্যন্তরে কখনো মিশে না। যে কোনো জাতের এক বস্তুকে অন্য জাতের বস্তুতে পরিবর্তন করা সম্ভব নয়। তবে এটা সত্যি যে ধাতুসমূহ জাতীয় অথবা শ্রেণীগতভাবে এক, কিন্তু সুনির্দিষ্টভাবে তারা হচ্ছে আবার পৃথক। নক্ষত্রের গতি এবং প্রভাবের ফলে ধাতু উৎপন্ন হয়। প্রাচীনকালের দার্শনিকেরা যা জানতেন তার সবই তার শিষ্যদের শিক্ষা দিতেন, এবং তারা যা বইগুলো লিখতেন সেখানে তার সব কিছু ব্যক্ত করতেন। কিন্তু বর্তমানে আলকেমিস্টবিদেরা তার কিছুই শিক্ষা দেন না। পরশ পাথরের সীসা এবং টিনকে শক্ত করে স্বর্ণ উৎপন্ন করে, রৌপ্য, লৌহ এবং তামাকে নরম করে স্বর্ণ উৎপন্ন করে। সমালোচকরা বলেন যে আলকেমিস্টবিদেরা কেবল পরিবর্তন করতে পারেন, কিন্তু রূপান্তর ঘটানো তাদের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি এটিও সত্য যে আলকেমীয় ধাতু প্রাকৃতিক ধাতুর চেয়ে কিছুটা হলেও পৃথক। সকল ধাতুর তৈরিতে আদিতে গন্ধক এবং পারদকে ব্যবহার করা হয়েছে বলে বোনাস মনে করেন। ক্ষারীয় ধাতুসমূহ অসম্পূর্ণ, কিন্তু প্রকৃতির আদেশে তারা স্বর্ণ হবার যোগ্যতা অর্জনের অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে। আলকেমিস্টবিদেরা ধাতুতে গন্ধকের পরিমাণ কম করে রোগগ্রস্ত ধাতুকে রোগমুক্ত করতে পারেন। পরশ পাথর সম্পর্কে যে ভিন্নমত পাওয়া যায় তা সমালোচকদের পাথরের মধ্যে পেয়ে থাকেন প্রাকৃতিক বিষয়ের প্রেক্ষিতে তা ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু তাকে সরল বিশ্বাসে স্বীকার করে নিতে হবে। আলকেমিতে বিশ্বাস না করে কোনো পরীক্ষা করা হলো বিফলতারই শামিল। আলকেমিক কৌশলটি হলো একটি স্বর্গীয় গোপন বিষয়। এই থেকে অনুমান করা হয় যে কেন এই বিদ্যাটি প্রাচীন দার্শনিকরা প্রকাশ করতে চাইতেন না। আলকেমিতে তত্ত্বাবলী দুই ধরনের, একটি হলো প্রাকৃতিক, অন্যটি হলো নকল। চারটি নকল পদার্থ এবং ধাতুর মূলে হলো প্রাকৃতিক কারণসমূহ। নকল মূল সূত্রগুলি হলো ঊর্ধ্বপাতন, পৃথকীকরণ, পাতন, ভস্মীকরণ, ঘনীভূতকরণ এবং স্থিতিকরণ এবং চুলাইকরণ। তাছাড়া চিহ্ন এবং রং দিয়ে নকলকারীরা বলতে পারেন ক্রিয়াকর্মগুলি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। স্বর্ণ খাঁটি কিনা তা প্রমাণ করার জন্য পরীক্ষাগুলো স্বর্ণকে প্রদর্শন করতে হবে। সেগুলো ভস্মীকরণ, জ্বলন, গলন, ক্ষয়কারী এবং হলো উন্মুক্তকরণ। বোনাস বলেছেন যে স্বর্ণের গুণাগুণ প্রকাশ করে কমলা রং, জ্বলন ক্ষমতা, নমনীয়তা, ধ্বংসহীনতা, সমসত্ব প্রকৃতি এবং প্রচণ্ড গাঢ়ত্ব, এবং তাকেই আমরা স্বর্ণ বলতে পারবো। আলকেমিতের বিরোধিতা যারা করতে চায় তাদেরকে প্রমাণ করতে হবে যে আলকেমিতীয় উপায়ে প্রাপ্ত স্বর্ণ এবং প্রাকৃতিক স্বর্ণের মধ্যে পার্থক্য রয়েছে। তিনি লিখেছেন, আলকেমীয় উৎপাদনের মতো উৎপাদন করা যায় জন্তু, শাকসবজি, খনিজ এবং মৌলিক জিনিসপত্রের মধ্যে। কেবলমাত্র তত্ত্ব নির্ভর জিনিসের উপর যে বোনাস বিশ্বাস করতেন তা নয়। এমন অনেক আজে বাজে বিষয় তার গ্রন্থের মধ্যে স্থান পেয়েছে যা পড়লে পরে রসায়নবিদ হিসাবে বোনাসের প্রতি শ্রদ্ধা অনেকটা কমে যায়। ইবনে সিনা আমাদেরকে জানিয়েছিলেন যে মেঘে একটি বাছুর উৎপাদিত হয়েছে, যেটি বজ্রের অর্ঘ্য দিয়ে পৃথিবীতে বোকার মতো চলে আসে, এবং টিকটিকির পেছনে বৃষ্টিক উৎপাদিত হয়ে থাকে। মৃত বাছুর থেকে মৌমাছি, গাধার মৃতদেহ থেকে বোলতা, ঘোড়ার মাংস থেকে গুবরে পোকা এবং খচ্চরের মৃতদেহ থেকে পঙ্গপাল। এটা নিতান্তই বোনাসের মতবাদের মধ্যে। তেমনি শুষ্ক বাষ্প থেকে তৈরি হয় শুষ্ক পদার্থ এবং ভেজা বাষ্প থেকে তৈরি হয় আর্দ্র বা ভেজা পদার্থ। এই পরিমাণ এবং অনুপাত অনুযায়ী মিশ্রণে এমন বিশেষ পদার্থের উদ্ভব হয় যা বিশেষ একটি পাত্রে প্রয়োজন মতো তাপ দিয়ে বর্ণ পরিবর্তনের ধারার প্রতি মনোযোগ রেখে স্বর্ণের নির্যাস ঘন, উদ্দায়ী এবং আধ্যাত্মিক রূপ লাভ করতে পারে এবং তাকে স্বর্ণ রূপান্তরিত করা যায়। জিঙ্ক অক্সাইড তাম্রকে স্বর্ণের রঙে রঞ্জিত করতে পারে। হরিতাল এবং আর্সেনিক তাকে রৌপ্যর মতো সাদা করে দেয়। আবার শনির ধোয়া পারদকে ঘন ডালিমের খোসা লৌহকে ইস্পাতে পরিণত করে এবং চুল পোড়ালে যে ধোঁয়ার সৃষ্টি হয় তা রৌপ্যকে কমলা রং দিয়ে থাকে।
বোনাস গ্রন্থকে দুই রকম উপস্থিতির কথা বর্ণনা করেছেন। একটি হলো অন্তর্নিহিত, অপরটি হলো বাহ্যিক। স্বর্ণবাদে সব শ্রেণীর ধাতুর মধ্যে দুই ধরনের গ্রন্থ রয়েছে। বাহ্যিকটি হলো দাহ্য এবং অন্তর্নিহিত হলো যেটি পড়ে না বা গঠনগত দিক থেকে পারদের অনুরূপ। ধাতু থেকে বাহ্যিক গন্ধককে অপসারণ করা যায় এবং অন্তর্নিহিত গন্ধককে অপসারণ করা যায় না। বাহ্যিক গন্ধক বলতে গেলে পারদের সঙ্গে যুক্ত নয়, পারদকে তা দাহ্য করতে পারে না। সুতরাং বাহ্যিক গন্ধক সরিয়ে যখন পারদকে বিশুদ্ধ করা হয় তখন এটি পূর্বের অবস্থায় ফিরে আসে। তখন তাকে স্বর্ণ বা রূপে রূপান্তরিত করা যায়। টিন এবং সীসার মধ্যে একে পাওয়া যায়, লৌহ এবং তাম্রের মধ্যেও একে পাওয়া যায়। বোনাস আরও বলেছেন, আমাদের পরশ পাথর অন্যান্য ধাতুর উপর প্রভাব বিস্তার করতে পারে এবং সেসব ধাতুকে নিজের গুণ সম্পন্ন করে তুলতে পারে। সামান্য একটু পরশ পাথর বেশ কিছু পরিমাণ পাথরকে নিজের মতো ওই পাথরে পরিণত করতে পারে। মনে রাখতে হবে যে তাপ ছাড়া পাচন এবং ক্রিয়া কোনোটি সম্ভব নয়। পরশ পাথরের অসম্ভব শক্তি থাকা সত্ত্বেও এর গুণ কিছুটা নষ্ট হয়ে যায় যখন পরশ পাথর অন্য কোনো জিনিসের সংস্পর্শে চলে আসে। এজন্য এই পরশ পাথর একটি ধাতুকে সম্পূর্ণ নিজের গুণে রূপান্তরিত বা গুণ সম্পন্ন করতে পারে না। শরীর আত্মাকে ধারণ করে এবং আত্মা এর শক্তিকে দেখতে পারে যখন তাকে শরীরের সাথে সংযুক্ত করা হয়। আত্মার শক্তির মাধ্যম ছাড়া শরীরে বসবাস করতে পারে না, কেননা শক্তি এই সংযুক্তিকে চিরস্থায়ী করে রাখে। দেহ যখন সাদা থাকে তখন তা পূর্ণাঙ্গ হয় না, যখন তা পূর্ণাঙ্গ হয় তখন তা লোহিত বর্ণ ধারণ করে। অথরিটি হিসেবে বোনাস মুসলিম এবং প্রাচীন তত্ত্ববিদদের উপর নির্ভর করেছিলেন। তিনি আলকেমীয় তত্ত্বাবলী এরিস্টটলের ধারণা নিরিখে পরিবেশন করেন। তিনি দাবি করেছেন যে ওভিদের মেটাফরফোসিসে গোপন পরশ পাথর সম্পর্কে আলোচনা করেছে এবং অনেক প্রাচীন কবিরা এবং গ্রন্থগাথার মধ্যে গোপনে আলকেমিতি সম্পর্কে আলোচনা লুকিয়ে আছে। এই গেল হচ্ছে আমাদের বোনাসের মতবাদ। এইবার আমরা চলে আসব জন দাস্তিন নামক একজন আলকেমিতিবিদ। জন দাস্তিন, যিনি রচনায় তাকে বিভিন্ন নামে ডাকা হয়েছে, নামগুলি হলো দাস্তিন, দাউসেন, দাউস্তাইন ইত্যাদি। তার সময়কার তিনি ছিলেন অগণন্য। তিনি ছিলেন বিশেষ ধর্মীয় ধারার একজন সদস্য এবং অত্যন্ত মিতব্যয়ী একজন ব্যক্তি। তার জীবনকাল ছিল চতুর্দশ শতকের প্রথম ভাগ। তখন এত আলকেমিয়া ও নকল স্বর্ণের বাজারে প্রচলন ছিল যে এসব বন্ধ করতে 12 জনকে ডিগ্রি জারি করতে হয়। জন দাস্তিন আলকেমিস্টদের পক্ষ নেন এবং জানান যে পরশ পাথর সত্যি আছে যা যাবতীয় ধাতুকে স্বর্ণ এবং রৌপ্যে রূপান্তরিত করতে পারে। পরশ পাথর বৃদ্ধকে যৌবন দান করতে পারে এবং শরীর থেকে সমস্ত রোগ বিতাড়িত করতে পারে। স্বর্ণ অন্য ধাতুকে রঞ্জিত এবং প্রাণবন্ত করে, কারণ এটি হলো এলিক্সারের খামি। যেমন রুটির লেচিকে খামি ছাড়া খমিরিত করা যায় না, তেমনি স্বর্ণ ছাড়া দার্শনিকদের ওষুধকে স্বয়ংসম্পূর্ণ বলা যায় না। দুটি জিনিস হচ্ছে পারদ এবং খাঁটি গন্ধক। পারদকে প্রয়োজন মতো জমাট বাঁধিয়ে প্রকৃত স্বর্ণ বা রৌপ্যে রূপান্তরিত করা যেতে পারে। পারদ যদি খাঁটি হয় তাহলে সাদা এবং অদাহ্য গন্ধক তাকে ঘন করবে। গন্ধক হতে হবে সবচেয়ে ভালো, কেননা যারা আলকেমিতি চর্চা করেন তাদেরকে এমন অবস্থায় পেতে হবে যাকে রৌপ্যে রূপান্তরিত করা যায়। খাঁটি এবং চমৎকার গন্ধক হচ্ছে লাল বর্ণের। আবার স্বর্ণের খামি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের খামি হচ্ছে রৌপ্য। এছাড়া জগতে অন্য কোনো খামি নেই। ওশেনির কাছে লেখা পত্রে দাস্তিন বলেছেন, স্বর্ণের মধ্যে যে লাল গন্ধক তিনি ধারণা করেছেন তা বিশেষভাবে তৈরি পারদকে লোহিত এলিক্সারে পরিণত করতে পারে। বস্তুটি প্রথমে থাকে সাদা এবং তারপরে আরও তাপ দিলে তা হয় লাল বর্ণের। পদ্ধতিটি বাতাসবদ্ধ কাচ পাত্রে হালকা তাপ দিলে সম্পাদন করা যেতে পারে।
কাচের পাত্রের মধ্যে রঙের পরিবর্তন লক্ষ্য করা যায় এবং আগুনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে কেবলমাত্র বাষ্পগুলি উপরের দিকে উঠতে পারে, কিন্তু বাষ্পগুলো কখনো জমতে পারবে না। সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় 100 দিনের মতো সময় লাগে। দাস্তিনের অন্য কাজে পারদকে বলা হয়েছে পরশ পাথরের শুক্র এবং বিষয়বস্তু। আরও বলা হয়েছে পারদ থেকে অন্য বস্তুর প্রয়োজনীয়তা বাদেই অমৃত তৈরি করা যায়, যদি অমৃতকে কল্পনা করা হয়েছে যে কোনো বস্তুর মধ্যে তা নিহিত থাকবে। না হলে অমৃত নিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। তথাপি ধারণা করা হয় অমৃত কোনো জায়গা দখল করে না। প্যারাসেলেসাসের ধারণাও এমনই ছিল। গন্ধকের প্রজ্বলন ক্ষমতা এবং ধাতুর উপর ক্ষয়কারী ক্রিয়া দ্বারা দাস্তিনকে এতটাই হতবুদ্ধি করেছিল যে তিনি তার প্রাধান্য কিছুটা খর্ব করতে চেয়েছিলেন এবং সর্বশেষ তাকে বিতাড়িত করেছিলেন। তিনি উল্লেখ করেছেন যে অমৃত স্বর্ণ এবং পারদ অথবা রৌপ্য এবং পারদ থেকে প্রস্তুত করা যেতে পারে। এ থেকে বোঝা যায় তিনি ধাতু বিস্তারে বিশ্বাস করতেন, যা ছিল সেই সময়ের প্রচলিত বিশ্বাস। বিষয়টি পরবর্তীতে অবশ্য অনেকে অস্বীকার করেছেন। অমৃতের ক্ষমতা সম্পর্কে বলা হয় যে এটির এক অংশ এলিক্সার তার সমপরিমাণ 10 লক্ষ গুণ পরিমাণ বস্তুকে স্বর্ণ এবং রূপে রূপান্তরিত করতে পারে। 2 ধরনের অমৃতের মধ্যে লোহিত অমৃত দার্শনিকদের সকল ওষুধের চেয়ে বেশি গুণ সম্পন্ন এবং ধারণা করা হয় যদি কোনো রোগ 1 মাসের হয় অমৃত ব্যবহারে তা 1 দিনের মধ্যে এবং 1 বছরের হলে তা 1 মাসের মধ্যে, এবং রোগটি যদি দৃঢ়মূল হয় তবে তা খুব সহজে 1 মাসের মধ্যে সেরে যাবে। সুতরাং বিশ্বের যে কোনো ঔষধি গুণের চাইতে অমৃত প্রাপ্তি সর্বাঙ্গে সকলের কাম্য হওয়া উচিত। এই অমুক বস্তু সম্রাট এবং বিশ্বের অধিকাংশের, কারণ একে যারা পেয়েছেন তাদের বৃত্তের কোনো অভাব নেই। সকলকে লাইভটি দেখার জন্য ধন্যবাদ এবং সকলকে অনুরোধ জানাচ্ছি লাইভটি বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং কাছে সকলদের জানার সুযোগ করে দিবেন এবং রসায়নের সকল বিষয়াদি জানার জন্য এমআরআই কেমিস্ট্রি ক্লাব পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং 5ম অধ্যায়ের লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আমার লাইভ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।